আমরা স্পেশালি আমার মতো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা পুরো সেমিস্টার পড়ার জন্য মোটিভেশন খুঁজতে থাকি। স্টিভ জবস, সুন্দর পিচাই। কিন্তু যেদিন এক্সামের রুটিন এসে যায় সেদিন থেকে তো যেন মোটিভেশন আমাদের খুঁজে নেয়। আর চাপে পড়ে তখন খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন পড়তে থাকি। আর তারপর পড়তে বসে এটা ভেবে আফসোস করি যে পুরো সেমিস্টার যদি একটু পড়তাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। যদি আপনিও এই সেম প্রবলেমে ফেসে থাকেন তাহলে এর সলিউশন আজ আমি ড্যানিয়েল পিঙ্কের বই ড্রাইভ থেকে আপনার সঙ্গে শেয়ার করব। সত্যি করে আসলে কোন জিনিসগুলো আমাদের মোটিভেট করে? ড্যানিয়েল এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য 40 বছর ধরে রিসার্চ করার পরে এই বইটি লিখেছেন, যেটা ওয়ান অফ দি বেস্ট সেলিং পপুলার বইগুলোর মধ্যে অন্যতম। তো দেখা যাক আমাদের লাইফের ল্যাক অফ মোটিভেশনে এই প্রবলেমের সলিউশন কি। যদি 90% মার্কস মেলে তো ঘড়ি, আর না হলে ছড়ি। এরকম ধরনের মোটিভেশনের সঙ্গে ছোটবেলা থেকে আমরা পরিচিত, যেটাকে লেখক ক্যারট স্টিক অ্যাপ্রোচ অফ মোটিভেশন বলেছেন। ওনার হিসাব মতো এই অ্যাপ্রোচ 20th সেঞ্চুরির জন্য ঠিক ছিল, কিন্তু 21st সেঞ্চুরির জন্য এটা আউটডেটেড হয়ে গেছে। উনি মোটিভেশনকে 3টে লেভেলে ভাগ করেছেন। ফার্স্ট হলো মোটিভেশন 1.0 বা বেসিক নিডস। এই মোটিভেশনের ড্রাইভার হলো বায়োলজিক্যাল নিডস, যেমন সার্ভাইভাল, কালেক্টিং ফুডস, যেটা 90th সেঞ্চুরির আগে অবধি পারফেক্ট ছিল। সেকেন্ড হলো মোটিভেশন 2.0 বা এক্সটার্নাল মোটিভেশন। এই মোটিভেশনের ড্রাইভার হলো এক্সট্রিনজিক মোটিভেটার্স, যেমন টাকা, বাড়ি। এই উপায়টা এই অ্যাজাম্পশনের উপর বেস করে তৈরি যে আমরা সবসময় রিওয়ার্ড পেতে চাই আর পানিশমেন্টকে অ্যাভয়েড করতে চাই, যেটা 20th সেঞ্চুরি যখন লোক শুধুমাত্র টিভি দেখতে পেরে বা একটা রেডিও কিনতে পেরে খুশি হয়ে যেত তখনকার জন্য পারফেক্ট ছিল। থার্ড হলো মোটিভেশন 3.0 বা ইন্টারনাল মোটিভেশন। এই মোটিভেশনের ড্রাইভার হলো ইন্ট্রিনজিক মোটিভেটার্স, যেমন প্যাশন, কিউরিওসিটি, যেটা 21st সেঞ্চুরির জন্য পারফেক্ট। এই উপায়টা এই অ্যাজাম্পশনের উপর বেস করে তৈরি যে আমরা ভেতর থেকে সবসময় বাই ডিফল্ট একটা ইচ্ছা রাখি নতুন কিছু করার জন্য, নতুন কিছু শেখার জন্য, এই পৃথিবীটাকে যে কোনোভাবে আরও একটু বেটার করে তোলার জন্য। এবারে ইনার মোটিভেশনের আবার 3টে এলিমেন্টস আছে। ফার্স্ট এলিমেন্ট হলো অটোনমি। অটোনমি মানে নিজের চয়েস অনুযায়ী অ্যাক্ট করার স্বাধীনতা। এটায় 4টে এলিমেন্টস আছে। নাম্বার 1 টাস্ক, কোন কাজটা করতে পছন্দ। নাম্বার 2 টাইম, কখন করতে পছন্দ। নাম্বার 3 টিম, কাদের সাথে করতে পছন্দ। আর নাম্বার 4 টেকনিক, কিভাবে করতে পছন্দ। ইনার মোটিভেশনকে অ্যাক্টিভেট করার জন্য এই 4টে জিনিসের স্বাধীনতা থাকাটা বেসিক চাহিদা। যদি আপনি কোনো সাকসেসফুল ক্রিয়েটিভ কোম্পানিকে দেখেন, যেমন গুগল, তাদের সব এমপ্লয়িজদের এই সব ফেসিলিটিগুলো দেওয়া হয়। সেকেন্ড এলিমেন্ট হলো মাস্টারি। মাস্টারি মানে কোনো জিনিসে বেটার হওয়ার ইচ্ছা, যে জিনিসটা নিজের কাছে অর্থপূর্ণ। নিজের লিমিটটাকে প্রতিবার চ্যালেঞ্জ করে প্রতিবার একটু একটু করে গ্রো করতে থাকা। মাস্টারিকে এনকারেজ করার জন্য 2টো স্টেপ দরকার। সবার আগে দরকার প্রোগ্রেস করার জন্য কোনো কন্ডিশন ক্রিয়েট করা, আর তারপর ওই প্রোগ্রেসটাকে অ্যাচিভ করার পর সেটাকে আইডেন্টিফাই করে সেলিব্রেট করা। থার্ড এলিমেন্ট হলো পারপাস। পারপাস মানে এমন কিছু এরকম করার ইচ্ছা যেটা নিজের কাছে নিজের থেকেও অনেক বড়, যার জন্য 3টে জিনিস মনে রাখা খুবই দরকার। নাম্বার 1 পারপাস সবসময় টপ প্রায়োরিটিতে রাখা, আর প্রফিট সবসময় শুধুমাত্র একটা ক্যাটালিস্টের মতো ব্যবহার করা। নাম্বার 2 ফোকাস সবসময় হাউ থেকে বেশি ওয়াইয়ে রাখা। আর নাম্বার 3 পারপাস সবসময় নিজের মন থেকে বানানো হওয়া, কারোর কথায় বা কাউকে দেখে নয়। শুধুমাত্র এই কটা রুল প্রপারলি ফলো করলেই মোটিভেশন 3.0 বা ইনার মোটিভেশন পুরোপুরি অ্যাক্টিভেট করা যেতে পারে। 1945 সালে একজন ফেমাস সাইকোলজিস্ট কার্ল ডাঙ্কার ক্যান্ডেল প্রবলেম নামের একটা টেস্ট আবিষ্কার করেন, যার সাহায্যে কোনো মানুষের ক্রিয়েটিভিটির লেভেল টেস্ট করা যেতে পারে। এই ক্যান্ডেল প্রবলেম কিছুটা এরকম: এখানে একটা মোমবাতি, একটা দেশলাই বাক্স আর কিছু পিন দেওয়া হয়, আর বলা হয় যে ওই মোমবাতিটাকে জ্বালিয়ে দেওয়ালে এমনভাবে সেট করতে হবে যাতে মোমবাতি থেকে মোম গলে টেবিলে না পড়ে। একজন সায়েন্টিস্ট 2টো গ্রুপের স্টুডেন্টদের নিয়ে এই টাস্কটা কমপ্লিট করার জন্য বলেন। এর মধ্যে প্রথম গ্রুপদের উনি বলেন যে এই টেস্টের মাধ্যমে উনি শুধুমাত্র একটা নর্মাল স্ট্যাট বানাতে চান, যে এই প্রবলেমটা সলভ করতে একজন মানুষের অন অ্যান অ্যাভারেজ কতটা সময় লাগে। কিন্তু সেকেন্ড গ্রুপদের উনি বলেন যে তাদের মধ্যে যে সবার আগে এই টাস্কটা কমপ্লিট করে দেখাবে সে প্রাইজ হিসাবে $50 পাবে। মানে সেকেন্ড গ্রুপে উনি রিওয়ার্ড সিস্টেম চালু করে দেন। রেজাল্ট, যে গ্রুপ রিওয়ার্ড পাওয়ার জন্য কম্পিটিশন করছিল তাদের এই প্রবলেমটা সলভ করতে অন্য গ্রুপদের থেকে অনেক বেশি সময় লাগলো। যে কাজগুলোতে ক্রিয়েটিভিটি ইনভলভ আছে সেখানে রিওয়ার্ড সিস্টেম পারফরমেন্সের নেগেটিভ এফেক্ট নিয়ে আসে। কিন্তু এমপ্লয়িজদের পারফরমেন্স বাড়ানোর জন্য বেশিরভাগ কোম্পানিতে তো এরকমই বোনাস সিস্টেম অ্যাপ্লাই করা হয়। তাহলে কি সেটা ভুল? যদি সেই কোম্পানি তার এমপ্লয়িজদের দিয়ে শুধুমাত্র মেকানিক্যাল কাজ করায় তাহলে বোনাস দেওয়ার রিওয়ার্ড সিস্টেম ঠিক আছে, যেটাকে লেখক ইফ দেন রিওয়ার্ড বলেছেন। ইফ ইউ ডু ইট দেন ইউ উইল গেট দ্যাট। কিন্তু যদি সেই কোম্পানি তাদের এমপ্লয়িজদের দিয়ে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করায় যেখানে নতুন কিছু চিন্তাভাবনা, আবিষ্কার, এই সমস্ত জিনিস ইনভলভ আছে, তাহলে সেখানে এই বোনাস সিস্টেমটা অ্যাপ্লাই করা একদমই ভুল। এখানে নাও দেন রিওয়ার্ড ব্যবহার করা উচিত। মানে টাস্ক কমপ্লিট হওয়ার পর সারপ্রাইজ কোনো রিওয়ার্ড দেওয়া,
শুধুমাত্র রেজাল্টের উপর ফোকাস না করে এফোর্টের জন্য বেশি প্রশংসা করা, কেননা এসব ক্ষেত্রে ফিজিক্যাল রিওয়ার্ডের জায়গায় প্রশংসা বা পজিটিভ ফিডব্যাকের মতো রিওয়ার্ড বেশি এফেক্টিভ হয়। আর একটা মজার ব্যাপার, যদি রিওয়ার্ড প্রয়োজনের তুলনায় অনেক বেশি অফার করে দেওয়া হয় তাহলে সেটা পারফরমেন্স বাড়ানোর বদলে বরং উল্টে কমিয়েও দিতে পারে। যেমন একটা মোটর কার রিপেয়ারিং শপে যদি কোনো মেকানিককে বলে দেওয়া হয় যে যদি সে 1 মাসে 50টার বেশি গাড়ি রিপেয়ার করতে পারে তাহলে তাকে ডাবল বোনাস দেওয়া হবে, তাহলে হতে পারে সেই মেকানিক সেই সব কাস্টমারদেরও যাদের গাড়িতে সত্যিকারের কোনো প্রবলেম নেই তাদেরও বলতে শুরু করে দেবে যে তাদের গাড়িতে প্রবলেম আছে। এতে কাস্টমাররা খুশি হওয়ার জায়গায় উল্টে অখুশি হয়ে যাবে। তাহলে রিওয়ার্ড সিস্টেমকেও সাবধানে ইউজ করতে হবে। এবার যদি এই পুরো ভিডিওটাকে সাম আপ করা হয় তাহলে মোটের উপর যেটা দাঁড়ায়, ইনার মোটিভেশনকে অ্যাক্টিভেট করার জন্য সবার আগে দরকার নিজের ইচ্ছা মতো চুজ করতে পারার স্বাধীনতা। সেকেন্ড, সেই কাজটাতে মাস্টার হওয়ার ইচ্ছা রাখা। আর থার্ড, একটা এরকম কোনো পারপাসকে টপ প্রায়োরিটিতে রাখা যেটা একদমই কোনো সেলফ ইন্টারেস্টের সঙ্গে রিলেটেড নয়, আর যেটা নিজের কাছে নিজের থেকেও অনেক বড়। যেমন লেখক বলেছেন, দ্য সিক্রেট টু হাই পারফরমেন্স ইজ আওয়ার ডিপ সিটেড ডিজায়ার টু ডিরেক্ট আওয়ার ওন লাইভস, টু এক্সটেন্ড অ্যান্ড এক্সপ্যান্ড আওয়ার এবিলিটিস অ্যান্ড টু মেক আ কন্ট্রিবিউশন। সবশেষে যদি এই ভিডিওটা থেকে আপনার লাইফের কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানান। যতগুলো লাইক আসবে আমি জানবো আমরা ততজনকে একটু হলেও সাহায্য করতে পেরেছি। এটাই আমাদের আসল উদ্দেশ্য। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, কেননা কে বলতে পারে হয়তো তাদেরও এটা থেকে সলিউশন খুঁজে পেতে একটু সাহায্য হয়ে যেতে পারে। পরের ভিডিও পরের সপ্তাহে, এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।